এর আগে ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের উপর পার্ট 1 একটা ভিডিও দেওয়া হয়েছিল। আজকে পার্ট 2 ভিডিওটা দেওয়া হচ্ছে। এটা ছিল তড়িৎচুম্বকত্বেরই বায়-সাভার্ট সূত্র এবং সে সংক্রান্ত বিষয় নিয়ে। তো ফার্স্ট আমরা করবো যেটা সেটা হচ্ছে বায়-সাভার্টের সূত্র। এটার আরেকটা নাম হচ্ছিল ল্যাপ্লাসের সূত্র। অন্যান্য সূত্রগুলি যেরকম হয় কি একটা লাইনে সূত্রগুলি হয়, এই বায়-সাভার্ট সূত্রটা কিন্তু ওরকম টাইপের না, ঠিক আছে? এটা একটু অন্য টাইপের। এখানে ছবি আঁকতে হবে এবং আরো কিছু জিনিস লিখতে হবে, আমি বলে দিচ্ছি সব। মনে করো এটা একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। এই বায়-সাভার্ট সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি? চৌম্বক ক্ষেত্রে মান নির্ণয় করতে পারি। তো আমি এখানে কি করলাম, এই একটা ছোট্ট অংশ নিলাম dl। এই idl এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি। আমরা জানি I মানে কারেন্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কিন্তু idl হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এর নাম হচ্ছে আমাদের কারেন্ট এলিমেন্ট। এটাকে আমরা বলবো ছিল কারেন্ট এলিমেন্ট। তাহলে এই তারটার মধ্যে দিয়ে আমাদের কারেন্ট যাচ্ছে কত? I। এটা ছিল তড়িৎ প্রবাহ। আমরা কতটুকু দৈর্ঘ্য নিলাম? dl হচ্ছে আমাদের ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য। এবার এই আইডিয়াল ডাইরেকশন কিরকম হয় দেখো, তারটা যদি একদম স্ট্রেট তার হতো তাহলে এই কারেন্ট যেদিকে হতো এটা ডিএল, এই আইডিয়াল এর ডিরেকশনটা কারেন্টের ডিরেকশন যেদিকে সেদিকেই হতো। কিন্তু যখন তারটা বাঁকা হবে তখন আমাদের কি করতে হবে? এই ডিএল এর মধ্যবিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। এই ডিএল এর মধ্যবিন্দুতে স্পর্শক আমরা অঙ্কন করলাম উপর দিকে, তার কারণ হচ্ছিল কারেন্টটা যাচ্ছে এই দিকে। কারেন্টটা যদি নিচের দিকে যেত তাহলে আমরা নিচের দিকে স্পর্শকটা অঙ্কন করতাম। তাহলে এই স্পর্শকটাই হচ্ছে আমাদের কারেন্ট এলিমেন্টের দিক নির্দেশ করে, অর্থাৎ এই দিকে হচ্ছে আমাদের আইডিএল এর ডিরেকশন। এবার মনে করো আমি এই পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বার করতে চাই, তাহলে আমরা কি করব? ডিএল এর মধ্যবিন্দু থেকে পিটাকে যুক্ত করব। এই ডিএল এর মধ্যবিন্দু থেকে পি এর দূরত্ব ছিল আর, এবং এটা ছিল একটা ভেক্টর যার ডিরেকশনটা ছিল এই দিকে। তাহলে আমরা লিখতে পারি আরটা হচ্ছিল কি জিনিস? ক্ষুদ্রাংশ ডিএল এর মধ্যবিন্দু থেকে পি এর অবস্থান ভেক্টর। এবার এই আইডিয়াল এর ডিরেকশনের সাথে এই আর এর ডিরেকশনের মধ্যবর্তী কোণটা ছিল থিটা। তাহলে থিটাটা কি জিনিস আমাদের? আইডিয়াল ও আর এর মধ্যবর্তী কোণ।
আর পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেটা ছিল আমাদের বি। ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র চুম্বক ক্ষেত্র বলে আমি এটাকে ডিবি নাম দিলাম। এটা ছিল আমাদের পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র। কোনটা কি জিনিস তাদের নামগুলি আমাদের বলে দিতে হবে। পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র। এবার আমরা বলতে পারি এই যে চুম্বক ক্ষেত্রটা আছে এই চুম্বক ক্ষেত্র হচ্ছে প্রপোর্শনাল টু আই, অর্থাৎ যত বেশি কারেন্ট যাবে তত আমাদের বেশি চুম্বক ক্ষেত্র তৈরি হবে পি বিন্দুতে। এই ডিবি প্রপোর্শনাল টু ডিএল, এই ছোট্ট অংশটার জন্য যতটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে এই পুরো অংশটার জন্য আমাদের আরো বেশি চুম্বক ক্ষেত্র তৈরি হবে। ডিবি প্রপোর্শনাল টু সাইন থিটা, অর্থাৎ আইডিএল আর আর এর মধ্যবর্তী যে কোণটা থিটা তার সাইনের সমানুপাতিক। আর ডিবি প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যত দূরে যাবে চুম্বক ক্ষেত্র তত কম উৎপাদন হবে। এই সব কটাকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা বলতে পারবো ডিবি প্রপোর্শনাল টু আইডিএল সাইন থিটা বাই r²। তাহলে ইকুয়াল করলে পরে একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে ডিবি ইকুয়াল টু কে আইডিএল সাইন থিটা বাই r²। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। ইহাই বায়-সাভার্টের সূত্র। তাহলে অন্যান্য সূত্রের মতন কিন্তু আমাদের এক লাইনের সূত্র না, অর্থাৎ আমাদের ছবি আঁকতে হলো, অনেক কিছু লিখতে হলো, লেখার পর একটা ফর্মুলা তৈরি করলাম, বললাম এটাই বায়-সাভার্টের সূত্র। এখানে আমরা একটা ধ্রুবক কে ব্যবহার করলাম। এই যে ধ্রুবক কেটা ব্যবহার করলাম, কেটা কি জিনিস না, ধ্রুবক কে হচ্ছে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক। এই যে ধ্রুবকটা আছে এর মান নির্ভর করে কার কার উপর, এর মান নির্ভর করে দুটো জিনিসের উপর। একটা হচ্ছিল কি, এই তারটা আছে, এই তারটা আর এই পি বিন্দুটার মাঝখানে এই যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এই মিডিয়ামটার উপর ডিপেন্ড করে এখানে কি মিডিয়াম আছে, এয়ার মিডিয়াম আছে না কোনো অন্য কোনো মিডিয়াম আছে। তাহলে এর মান নির্ভর করে তড়িৎবাহী তার ও আলোচ্য বিন্দু মানে পি বিন্দু মধ্যবর্তী মাধ্যমের উপর। আর কার উপর নির্ভর করে না, আর নির্ভর করে হচ্ছিল ব্যবহৃত একক পদ্ধতির উপর, অর্থাৎ সিজিএস না এসআই কোন পদ্ধতি নিচ্ছ সেটার উপর, ব্যবহৃত একক পদ্ধতির উপর। হয়ে গেল তাহলে আমাদের বায়-সাভার্ট সূত্র। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছিল কি না, আমরা এখানে যে আইটা ব্যবহার করলাম সে আই এর একক কি হবে, আমাদের আই এর এসআই একক হচ্ছিল অ্যাম্পিয়ার। ডিএল আর আর এই দুজনের একক হচ্ছিল মিটার। ডিবি মানে চৌম্বক ক্ষেত্র, এটার এসআই একক হচ্ছিল
ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবার এটা হচ্ছে আমাদের ওয়েবার এটা কিসের একক না, এটা ছিল চৌম্বক ফ্লাক্সের একক। চুম্বক ফ্লাক্সের বাংলা নাম হচ্ছিল চুম্বক প্রবাহ। চুম্বক ফ্লাক্সের একক অবশ্যই এসআই একক। তাহলে ওয়েবার পার মিটার স্কোয়ার, বা এটার আরেকটা নাম আছে ছিল টেসলা। টি ফর টেসলা। এই ডিবির সিজিএস এককটা বলে রাখি যেহেতু নতুন জিনিস এটা। ডিবি সিজিএস একক হচ্ছিল গাউস, জি ফর গাউস, এবং এদের মধ্যে রিলেশন হচ্ছিল 1 টেসলা is equal to 10 to the power 4 গাউস। এবার এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা দেখলাম একটু আগে এই যে ধ্রুবক কেটা আছে, এই কেটা নির্ভর করেছিল মাধ্যম আর হচ্ছে পদ্ধতি। তার মাধ্যম হচ্ছিল বায়ু বা শূন্য মাধ্যম নিলাম, আর একক পদ্ধতিটা নিলাম হচ্ছে এসআই পদ্ধতি। তাহলে এই কেটাকে আমরা বলতে পারি মিউ 0/4 পাই। এই মিউ 0/4 এর ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে। যেরকম 1/4 এপসিলন 0 এর ভ্যালু আমরা জানি, স্থির তড়িতে পড়ছিলাম 9 × 10⁹, সেরকম মিউ 0/4 এর ভ্যালুটা আমাদের বারবার লাগবে, এটার ভ্যালুটা মনে রাখতে হবে। এটা ছিল 10⁻⁻7, এককটা হচ্ছিল হেনরি পার মিটার। এইচ ফর হেনরি। নতুন নতুন একক পাচ্ছ, এগুলি এই জন্য আলাদা করে লিখে দিলাম। এই হেনরিটা হচ্ছে আমাদের সাবেশাঙ্কের একক। এটা পরবর্তীতে আমরা ইন্ডাকশন বা আবেশের চ্যাপ্টারে পাবো। হেনরি পার মিটার ছাড়াও এটার আরেকটা একক আছে, সেটাও লিখে দিচ্ছি 10⁻⁻7 ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার। ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার কিভাবে আসলো আমরা পরে দেখছি। এই মিউ জিরোটাকে আমরা বলবো হচ্ছিল শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমের, একটু ফারাক হয় যদিও দুই মাধ্যমের ক্ষেত্রে, শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা। যেরকম তড়িৎ ভেদ্যতা আমরা দেখেছিলাম স্থির তড়িতে, সেরকম চুম্বক ভেদ্যতা, এটাকে আমরা বলি হচ্ছিল ম্যাগনেটিক পারমিবিলিটি। ম্যাগনেটিক পারমিবিলিটি। যেরকম অ্যাপসিলনটা আমাদের ছিল পারমিটিভিটি, আর এটা ছিল পারমিয়েবিলিটি, চুম্বক ভেদ্যতা। তাহলে আমাদের 1 নং সমীকরণটা তাহলে কি হবে? 1 নং থেকে এই 1 নং সমীকরণে আমাদের এই কে এর জায়গায় আমরা কি করব, মিউ 0/4 লিখব। তাহলে আমাদের ডিবি ইকুয়াল টু মিউ 0/4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটার নাম দিলাম আমি 2। এবার মিউ জিরোর এককটা যে ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার কেমন করে আসলো আমি একটু বলে দিচ্ছি। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা থেকে আমরা দেখছি মিউ জিরোর একক ইজ ইকুয়াল টু হবে ছিল ডিবি এর একক
কত হবে ডিবি এর একক, ওয়েবার পার মিটার স্কোয়ার। মিউ জিরোর একক হচ্ছিল আমাদের ডিবি এর একক, এই আর স্কোয়ারটা উপরে উঠে গেল, তাহলে মিটার স্কোয়ার, আর স্কোয়ার এককটা বাই এই কারেন্টটা নিচে নেমে গেল, তার মানে ছিল অ্যাম্পিয়ার, আর এই ডিএল এর একক হচ্ছে মিটারটা নিচে নেমে গেল মিটার। তাহলে কাটাকাটি করে গিয়ে আমাদের দাঁড়ালো হচ্ছে ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার। এই ওয়েবার পার অ্যাম্পিয়ারটাকে আমরা বলি হচ্ছিল হেনরি, তাহলে হেনরি পার মিটার। তো নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে একটা ক্ষুদ্রাংশের জন্য চৌম্বক ক্ষেত্রটা ছিল 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি, কিন্তু যদি পুরো পরিবাহীটার জন্য করতে হয়, অর্থাৎ এই এ পয়েন্ট থেকে এই সি পয়েন্ট পর্যন্ত টোটালটার জন্য যদি চৌম্বক ক্ষেত্র বার করতে হয়, তাহলে আমাদের সামেশন বা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা বলতে পারি বিস্তৃত পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু হচ্ছে আমাদের সামেশন মিউ জিরো বাই 4 পাই ইন্টিগ্রেশন লিখতে পারতাম আমরা আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এবার হচ্ছিল বায়সাভার সূত্রের ভেক্টর রূপ। প্রথমে আমরা শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে বায়সাভারটা যে ফর্মুলাটা ছিল সেটা আমরা লিখি ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এবার দেখো আমরা জানি এ ক্রস বি, এটা হচ্ছে আমাদের এ এর মান, বি এর মান, আর এ আর বি এর মধ্যবর্তী কোণের সাইন। তাহলে আমাদের আইডিয়াল ক্রস ইউনিট ভেক্টর আর, এটা মানে হচ্ছিল আইডিয়াল এর মান ইউনিট ভেক্টর আর এর মান, একটা ইউনিট ভেক্টরের মান কত হয় না, একটা ইউনিট ভেক্টরের মান হয় হচ্ছিল 1। তাহলে আইডিয়াল এর মান আর ক্যাপের মান আর এদের মধ্যবর্তী কোণের সাইন। আমাদের ছবিতে দেখো আর ক্যাপটা কোন দিকে না, আর এর ডিরেকশন যেদিকে আর ক্যাপের ডিরেকশনও সেই দিকে। এই আর ক্যাপের ডিরেকশনের সাথে আইডিয়াল এর ডিরেকশনের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আইডিয়াল সাইন থিটা, তার মানে আইডিয়াল সাইন থিটার জায়গায় আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা তাই করব, ডিবি ইকুয়াল টু মাথায় ভেক্টর সাইন দিলাম মিউ জিরো বাই 4 পাই আইডিয়াল ক্রস আর ক্যাপ বাই নিচে আর স্কোয়ার যা আছে তাই। এবার আমরা জানি একটা ইউনিট ভেক্টর মানে কি, ক্লাস 11-এ ছিল, একটা ভেক্টরকে তার মান দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে এটা এখানে আমি পুট করি, তাহলে মিউ জিরো বাই 4 পাই আইডিয়াল ক্রস ভেক্টর আর বাই এই আর আর এই আর স্কোয়ার মিলে আর কিউব হয়ে গেল। এই হচ্ছে আমাদের বায়সাভার সূত্রের ভেক্টর রূপ। এবার আমরা চুম্বক ক্ষেত্রের মান বার করার ফর্মুলা তো শিখলাম, দিকটা কেমন করে বার করব না, দিকটা আমরা এইভাবে বার করবো। দেখো এই হচ্ছে আমাদের পরিবাহী তারটা ছিল, কারেন্টটা এদিকে, ছোট্ট অংশ নিলাম ডিএল, এই ডিএল এর মধ্যবিন্দু থেকে আমি স্পর্শকটা অঙ্কন করলাম।
তাহলে এটা হচ্ছে আমাদের আইডিএল এর ডিরেকশন, আর এটা হচ্ছে আর এর ডিরেকশন। এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রটা বার করতে হবে। তো আমরা এর আগে ক্লাস 11 ভেক্টরের চ্যাপ্টারে দেখেছি যে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে যখন আমি এ ক্রস বি করব, অর্থাৎ এ ক্রস বি মানে ছিল এইভাবে আমি ক্রস করব, তখন আমাদের ডিরেকশনটা কোন দিকে হবে? এই যে প্লেনটা আছে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার ভাবে উপর দিকে। এটা আমরা কেমন করে বুঝবো? না, একটা স্ক্রুকে আমি যদি এটা ক্লকওয়াইজ ঘুরাই, আমরা এইভাবে একটা স্ক্রুকে যদি আমি এরকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, এই যে এ থেকে বি মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে? উপর দিকে যাবে। আর একটা স্ক্রুকে যদি আমি ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। তাহলে যখন তুমি এ ক্রস বি করলা তখন আমাদের উপর দিকে উঠলো, আর যখন তুমি বি ক্রস এ করবা তখন আমাদের এই ক্লকওয়াইজ হচ্ছে, তখন আমাদের ডিরেকশনটা হচ্ছিল নিচের দিকে, এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার ভাবে নিচের দিকে। তাহলে আমাদের যখন আইডিয়াল ক্রস আর করব, যেহেতু যেখানে আইডিয়াল ক্রস আর আছে, তাহলে ডিরেকশনটা আমাদের কোন দিকে হবে? আইডিয়াল ক্রস আর করলে তুমি একটা স্ক্রুকে ঘোরাও, স্ক্রুকে ঘোরালে পরে আমাদের ডিরেকশনটা হয়েছিল এই বোর্ডের ভেতর দিকে। এই বোর্ডের ভেতর দিকে ডিরেকশন বোঝানোর জন্য আমরা কি করব? একটা গোল দাগের মাঝখানে একটা ক্রস চিহ্ন দেব, এইভাবে ডিরেকশনটা বুঝবো। এটা মানেটা কি? এটা মানে হচ্ছিল ডিরেকশনটা হচ্ছিল খাতার ভেতর দিকে, ইনওয়ার্ড ডিরেকশন। কিন্তু পি বিন্দুটা যদি ওখানে না হয়ে পি বিন্দুটা যদি এখানে হতো, তাহলে তখন আর ভেক্টরটা হয়ে যেত এই দিকে, তখন তোমার আইডিয়াল ক্রস আর, কারণ এই আইডিয়াল ক্রসই আর করতে হবে, তাহলে আইডিয়াল ক্রস আর করলে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হয়। তো তুমি যদি একটা স্ক্রুকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও আর কি, তাহলে দেখবে স্ক্রুটা তোমার দিকে যাচ্ছে, তার মানে হচ্ছিল আউটওয়ার্ড ডিরেকশন। তার মানে এটা ডিরেকশনটা হবে হচ্ছিল আমাদের আউটওয়ার্ড ডিরেকশন। একটা বড় গোল দাগ দিয়ে মাঝখানে একটা বিন্দু দিব, তার মানে একটা গোল দাগের মাঝখানে যদি বিন্দু দেই, তাহলে এইটি বুঝবো আমরা ছিল খাতার বাইরের দিকে, আউটওয়ার্ড ডাইরেকশন। তাহলে চুম্বক ক্ষেত্রের দিক আমরা নির্ণয় করতে পারলাম। তাছাড়াও যদি মনে করো এই সূত্রের সাহায্যে অসুবিধা হয় এইভাবে, তাহলে আমাদের হাতে তো পার্ট 1 ভিডিওতে দেখানো হয়েছে কর্স্কু নিয়ম আছে বা থাম্ব রুল আছে, সেগুলি দিয়ে আমরা বার করতে পারবো ভেক্টর। ঠিক আছে? তাহলে আমাদের নিশ্চয়ই বায়োসাভার সূত্রের সাহায্যে যে মান বার করতে হয় সেটা তোমাদের বোঝা গেল। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছিল যে সিজিএস বা গাউসীয় পদ্ধতি কি জিনিস। এই সিজিএস বা গাউসীয় পদ্ধতি হচ্ছিল, আমরা এতক্ষণ তো এসআইতে করলাম, সিজিএস বা গাউসীয় পদ্ধতি, সিজিএস বা গাউসীয় পদ্ধতি সিজিএস বা গাউসীয় পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা একটু চেঞ্জ করব। আমাদের জেনারেলি ছিল আমাদের বায়োসাভার সূত্রটা ডিবি ইকুয়াল টু μ0/4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এবার সিজিএস পদ্ধতিতে আমরা কি করব? এই ডিবির নাম ছিল আমাদের কি? চৌম্বক ক্ষেত্র, তার বদলে আমরা ইউজ করব ছিল এইচ, ডিএইচ, অর্থাৎ বিটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, বিটাকে আমরা বলি হচ্ছিল চৌম্বক ক্ষেত্র, আর এইচটাকে আমরা বলি হচ্ছিল চৌম্বক প্রাবল্য, চুম্বক প্রাবল্য, বা এটাকে অনেক সময় চুম্বকন ক্ষেত্র বলা হয়, চুম্বকন ক্ষেত্র বা চুম্বকন ক্ষেত্র। তাহলে ডিবির বদলে আমরা ইউজ করব ডিএইচ। এই μ0/4 টার্মটা থাকবে না, এই ক্যাপিটাল আইটা হয়ে যাবে স্মল আই,
ডিএল যেরকম আছে থাকবে, সাইন থিটা যেরকম আছে থাকবে, আর স্কোয়ার যেরকম আছে সেরকমই থাকবে। এই আমাদের ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। যে কোনো ফর্মুলা আমাদের সিজিএস বা গাউসীয় পদ্ধতিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। বি এর জায়গায় এইচ আর মিউ 0/4 পাইটা থাকবে না, আর ক্যাপিটাল আই এর জায়গায় আমরা সাধারণত স্মল আই ইউজ করব। এবার হচ্ছিল আমাদের এককগুলি দেখি। আমাদের এই যে এইচ এর একক, এই এইচ এর একক হিসেবে আমরা এখানে ইউজ করবো হচ্ছিল ওরস্টেড। এইচ এর একক হচ্ছিল আমাদের ওরস্টেড। এটাকে আমরা ওই দ্বারা ডিনোট করব। আর এই স্মল আই এর এককটা হচ্ছিল আমাদের ইএমইউ কারেন্ট বা ইএমইউ তড়িৎ প্রবাহ। আমরা জানি কারেন্টের এসআই একক হচ্ছিল অ্যাম্পিয়ার, আর সিজিএস একক হিসেবে আমরা ইউজ করবো হচ্ছিল ইএমইউ প্রবাহ। এদের মধ্যে রিলেশন হচ্ছিল আমাদের অ্যাম্পিয়ারের সাথে ইএমইউ প্রবাহ, সেটা হচ্ছে 1 ইএমইউ প্রবাহ is equal to 10 অ্যাম্পিয়ার। এবার আমরা দেখব এই ইএমইউ প্রবাহের সংজ্ঞাটা কি। এটাকে আমরা বাংলায় বলি হচ্ছিল প্রবাহের তড়িৎচুম্বকীয় একক। প্রবাহের তড়িৎচুম্বকীয় একক এককের সংজ্ঞা বা আমরা বলবো হচ্ছিল ইএমইউ এর সংজ্ঞা। তো এটা করার আগে আমরা একটু সাজিয়ে নিই। ডিএইচ ইকুয়াল টু আমাদের কত আসলো, আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এবার মনে করো যদি আমাদের আইটা 1 হয়, বা আইটাকে 1 আগে করি না আমি, যদি আমাদের ডিএলটা 1 সেন্টিমিটার হয়, আরটা যদি 1 সেন্টিমিটার হয়, থিটাটা যদি 90 ডিগ্রি হয়, ডিএইচ যদি 1 ওরস্টেড হয়, তাহলে অবশ্যই আমাদের আইটা হচ্ছিল 1, এবং সেটি হচ্ছিল 1 ইএমইউ তড়িৎ প্রবাহ। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা বানাবো। তারটার দৈর্ঘ্য কতখানি নিব, 1 সেন্টিমিটার, এবং তারটাকে আমরা কি করব, 1 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপে বাঁকাবো। অর্থাৎ এরকম একটা বৃত্তচাপে বাঁকাবো যার ব্যাসার্ধটা হচ্ছিল আমাদের 1 সেন্টিমিটার। এখান থেকে এটুকু হচ্ছিল 1 সেন্টিমিটার। এটার দৈর্ঘ্যটা কত, না এটার দৈর্ঘ্যটা হচ্ছিল 1 সেন্টিমিটার। এবার আমাদের ডিরেকশনটা কোন দিকে হবে, আমাদের কারেন্ট এলিমেন্টের ডিরেকশনটা হচ্ছিল এই স্পর্শক বরাবর, ঠিক আছে। এটি হচ্ছিল আমাদের কারেন্ট এলিমেন্টের ডিরেকশন, আর আর এর ডিরেকশন হচ্ছিল আমাদের এই সেন্টারের দিকে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে দেখো মিলে গেল আমাদের। ডিএলটা নিচে আমরা পরিবাহী দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, যে ব্যাসার্ধের বৃত্তচাপে আমরা এটাকে বাঁকালাম সেটা ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার, আর থিটাটা হচ্ছিল 90 ডিগ্রি। তাহলে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে এই কারেন্টটা, সেইটা হচ্ছে 1 ওরস্টেড। তাহলে আমি বলতে পারি এটার মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে হচ্ছে 1 ইএমইউ তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এখন ভাষা দিয়ে লিখব, একটি একটি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহী তারকে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপে
প্রবাহিত করা হলে সেটির মধ্য দিয়ে যে প্রবাহের জন্য বৃত্তের কেন্দ্রে ওয়ান ওস্টেড চুম্বক প্রাবল্য উৎপন্ন হবে তাকে প্রবাহের তড়িৎচুম্বকীয় একক বলে। এই হচ্ছে আমাদের ইএমইউ এর সংজ্ঞা। এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে যে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি আমাদের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সংজ্ঞা আমরা তৈরি করতে যাচ্ছি। শূন্য মাধ্যমে ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা ইউজ করি না, ডিবি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। শূন্য মাধ্যম বোঝানোর জন্য আমি এখানে একটা সাফিক্সে 0 দিলাম। তাহলে এটা অ্যাকচুয়ালি শূন্য মাধ্যমের ক্ষেত্রে। অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রটা হচ্ছিল ডিবি ইকুয়াল টু মিউ বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, অর্থাৎ মিউ 0 জায়গায় মিউ হয়ে গেল। মিউ 0টা কি ছিল আমাদের? শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, চুম্বক ভেদ্যতা, আর মিউটা ছিল যে মাধ্যমটা নিবা তার চৌম্বক ভেদ্যতা, অন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এটাকে মিউ দ্বারা ডিনোট করলাম। তাহলে এই দুটোকে যদি আমি ডিভাইড করে দিই তাহলে আমি বলতে পারি ডিবি বাই ডিবি 0 ইকুয়াল টু, এগুলি সব কেটে যায়, কেটে গিয়ে থাকে শুধু মিউ বাই মিউ 0। এই মিউ বাই মিউ 0টাকে আমরা বলেছিল মিউ আর, যেরকম আমরা অ্যাপসিলন বাই অ্যাপসিলন 0টাকে বলতাম অ্যাপসিলন আর, বা এটাকে আমরা বলতাম তখন কাপ্পা, সেরকম স্থিরতরিতে সেরকম এখানে আমরা বলছিল মিউ আর। এই মিউ আরটাকে আমরা বলেছিল আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, ইংরেজিতে এটাকে বলি রিলেটিভ ম্যাগনেটিক পারমিবিলিটি। এবার এটার সংজ্ঞাটা কি হবে? আমরা বলতে পারি শূন্য মাধ্যমের সাপেক্ষে, যেহেতু নিচে মিউ 0 আছে, এর সাপেক্ষে অর্থাৎ মিউ 0 এর সাপেক্ষে মিউকে বলি আমরা মিউ আর। শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের চুম্বক ভেদ্যতা কি আপেক্ষিক চুম্বক ভেদ্যতা বলে। অন্যভাবে লেখা যায় যে কোনো মাধ্যমের চুম্বক ভেদ্যতা আর শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতার অনুপাতকে আমরা আপেক্ষিক চুম্বক ভেদ্যতা বলতে পারি। অথবা এখান থেকে সংজ্ঞাটা দিতে পারো, এখান থেকে আমরা কি সংজ্ঞা দিতে পারি যে কোনো মাধ্যম থাকলে পরে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আর শূন্য মাধ্যম থাকলে পরে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তাদের অনুপাতকে আমরা বলি আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা।
দেখো যেহেতু মিউ আর ইকুয়াল টু মিউ বাই মিউ জিরো, যেহেতু এই দুটোর একক সেম, তার জন্য আমরা বলতে পারি মিউ আর এর কোনো একক নেই, মিউ আর এর কোনো একক নেই, অর্থাৎ এটা হচ্ছে একটা এককহীন। এবার আমরা যেটা করব সেটা ছিল মিউ এর মাত্রিয় সংকেত বার করব। আমরা দেখলাম ডিবি ইকুয়াল টু মিউ বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখান থেকে সাজিয়ে আমি বলতে পারি মিউ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার ডিবি বাই আইডিয়াল সাইন থিটা। তাহলে মিউ এর মাত্রিয় সংকেত হবে ছিল আমাদের 4 পাইয়ের তো কোনো মাত্রিয় সংকেত নেই, তাহলে আর স্কোয়ারের মাত্রিয় সংকেত কি হবে আমাদের এল স্কোয়ার, আর ডিবির মাত্রিয় সংকেত কি না, পরবর্তীতে আমরা চৌম্বক ক্ষেত্রের মাত্রিয় সংকেত বার করব। এই ডিবি এর মাত্রিয় সংকেত হচ্ছিল আমাদের এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1 বাই এই কারেন্টের মাত্রিয় সংকেত হচ্ছে আই, আর ডিএল মানে দৈর্ঘ্য, তার মাত্রিয় সংকেত এল, সাইন থিটার কোনো মাত্রা নেই। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি এম এল টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2। তাহলে এই হচ্ছে আমাদের মিউ এর মাত্রিয় সংকেত। অবশ্যই বি এর মাত্রিয় সংকেতটা জানতে হবে। বি এর মাত্রিয় সংকেত আমরা এখান থেকে বার করতে পারি। দেখো এরকম একটা ফর্মুলা আমরা দেখব, এফ ইকুয়াল টু বিল সাইন থিটা। এখান থেকে বি এর মাত্রিয় সংকেতটা বার করা যায়, বি ইকুয়াল টু এফ বাই ইল সাইন থিটা। তাহলে এফ এর মাত্রিয় সংকেত কি এম এল টি টু দি পাওয়ার -2, কারেন্টের মাত্রিয় সংকেত আই, লেন্থের মাত্রিয় সংকেত এল, সাইন থিটা মাত্রিয় সংকেত নেই, তাহলে এল এল ক্যান্সেল হয়ে এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। তাহলে আমরা এখান থেকে বি এর মাত্রিয় সংকেতটা বার করে নিতে পারি। তাহলে আমাদের বায়োট-সাভার্ট সূত্র থেকে আমাদের মিউ 0/4 পাই এর ভ্যালু, একক, ডিবি এর একক, তড়িৎচুম্বকীয় এককের সংজ্ঞা, এবং তার সাথে সাথে আমরা বায়োট-সাভার্ট সূত্রের ভেক্টর রূপ, এগুলো সবই দেখলাম। এরপর থার্ড যে পার্টটা হবে আমাদের এই তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের উপর, সেখানে আমরা বায়োট-সাভার্ট সূত্রের প্রয়োগ দেখব, কিভাবে আমরা এই বায়োট-সাভার্ট সূত্রের প্রয়োগ করে আমরা কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক নির্ণয় করতে পারি। ঠিক আছে।